কিরে সাউন্ড না আমি দিলাম, এটা অন করলাম, সরি। আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মুবারক এবং সবাইকে আবারও কারিগরি পাঠশালার ফ্রি ক্লাসে স্বাগতম। আমরা হচ্ছে আজকের ক্লাসে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 5 এর পার্ট 2 করব এবং হচ্ছে চ্যাপ্টার 6 শেষ করব। এর পরের ক্লাসটাতে আমরা মানে কালকে আবারও ক্লাস আছে, সপ্তম অধ্যায় শুরু করব এবং শেষ করব, এবং তার সাথে আমরা 11 অধ্যায় শুরু করব, মানে ক্যালকুলাসের অধ্যায়গুলো শুরু করব। ঠিক আছে? তো অনেকের মিড টার্ম সিলেবাসে 1 থেকে 7 অধ্যায় আছে, আবার অনেকেই আছে হলো 11, 12 এগুলো ইনক্লুড আছে, যার কারণে আমাকে ক্যালকুলাস শুরু করতে হবে। তো অবশ্যই যারা এখনো ভর্তি হননি, এখনো মিড টার্মের সিলেবাস কভারই করেননি, কিছুই হাতেও দেননি, তাদের উদ্দেশ্যে বলতেছি, রমজান মাস এখন তো অনেক সময় দেখা যায় যে কলেজেও অনেক তাড়াতাড়ি ছুটি দিচ্ছে। সো এই সময়টাকে একটু কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই সময়টাকে একটু কাজে লাগাও, ভালো কিছু করবা, না হলে কিন্তু পস্তাবা। এরকম রেগুলারলি তুমি মানে রেজাল্ট খারাপ করতেছো তোমার সেমিস্টারে, প্রত্যেকবারই তুমি মিড টার্মের পর পড়াশোনা করতেছো। একটু তো চিন্তা করো যে এইবার অন্ততপক্ষে মিড টার্মের আগে পড়াশোনাটা করি, তাই না? তো সবাই যারা যারা জয়েন করেছো সবাই একটু ফার্স্ট টাইম লাইভটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিই তোমাদের ফ্রেন্ডদেরকে, তারপরে আমরা হচ্ছে বাকি ক্লাসে মেইন ক্লাসে চলে আসি। হ্যাঁ, অনেকেই জয়েন করে ফেলছো, যাক আলহামদুলিল্লাহ। তো সবাই রোজা ছিল তো নাকি? রোজা সবার ভালো চলতেছে তো নাকি? সবার রোজা ভালোই চলতেছে তো নাকি? এখনো সেভাবে গরম পড়ে নাই, যার কারণে কিন্তু রোজাটা এখন মোটামুটি একটু সহজ সবার জন্যই। তো সবাই চেষ্টা করবা যত সম্ভব রোজা রাখার। আমি এখনো তোমাদের কারো কমেন্ট পড়িনি, একটু ওয়েট করো, আমি সবার কমেন্টই দেখব। একটু লাইভটা সবার মাঝে শেয়ার করে দিই আগে। যারা যারা জয়েন করছে একটু তোমার কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও না, লাইভটা সবাই একটু শেয়ার করে দাও। যারা যারা জয়েন করছো সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে, যারা ফ্রিতে ক্লাস করে তাদেরকে মেনশন দাও, কারণ আজকের ক্লাসে আমি হচ্ছে তোমাদের জন্য সৌভাগ্য অবশ্য যারা ফ্রিতে করবা, একটা রচনামূলক কমন পাওয়া ফাইনালের জন্য। ঠিক আছে? আজকের ক্লাসটাতে যদি তোমরা করো, এটা আমি তোমাদেরকে শিওরিটি দিতে পারি যে তোমরা একটা রচনামূলক কনফার্ম কমন পাবা, যেটা আজকে আমি করাবো। বাট ক্যালকুলাস কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্যালকুলাসের কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনি খুঁজে পাবেন না ফ্রিতে। হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলেও পাবেন না। সো সবাই একটু কোর্সটা কেনার চেষ্টা করবেন, ঠিক আছে? এছাড়াও দেখেন, শুধু যে ম্যাথের জন্যই কোর্স কিনবেন তা না, আপনাদের হচ্ছে অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো কভার করে নেন। সময় কিন্তু নেই, মিড টার্ম এসে গেছে, মিড টার্মের পরে কিন্তু ফাইনাল। সময় আর কয়দিন পাবেন বলে? মিড টার্মের পর তো ঈদ, ঈদে একটা লং বন্ধ পাবেন, আবার বন্ধ শেষেই দেখা যাচ্ছে যে আর ক্লাসের সময় নাই, মানে কলেজে ক্লাসের আশা না করলেই হয় নয় আর কি। আর আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে মিড টার্মের আগে কিন্তু তোমাদের সিলেবাসে অনেকটা শেষ হয়ে যাবে। তো আমরা অনেকটাই কিন্তু শেষ করে ফেলছি অলরেডি, ঠিক আছে? অনেকের মিড টার্মের অলরেডি সাবজেক্ট কিছু কিছু শেষ হয়েছে, যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমরা যারা তৃতীয় পর্বে রয়েছে, বা ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, তোমাদের মিড টার্মের সিলেবাস আশা করি শেষ হয়েছে, সাবির ভাই তোমাদের শেষ করে দিয়েছে। হ্যাঁ, তো আমি ওনাকে বলছি যেন মিড টার্মের আগে আরেকবার তোমাদের ওই সিলেবাসটাকে রিভাইজ করা হয়, মানে মেগা ক্লাস, মিড টার্ম উপলক্ষে মেগা ক্লাস নেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা যারা ইনরোল করনি ওই মেগা ক্লাসগুলো করতে পারো, অর্থাৎ মিড টার্মের মেগা ক্লাস, ঠিক আছে? আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে যথেষ্ট সাপোর্টটা দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আর তোমাদের সাজেশন অলরেডি লেখা হয়ে গেছে বেশ কয়েকটা, সেই সাজেশনগুলো তোমাদের প্লে লিস্টে অ্যাড করা হবে। ধরো সাপোজ যেমন তোমার সাব্বির ভাইয়ার সার্কিট 2, সার্কিট 2 সাবজেক্টটার তোমার বই শেষ করে দিয়েছে আমরা মিড টার্মের। তো আমরা ওইটার নোটও দিয়েছি, এবং হচ্ছে প্লে লিস্টের উপরে ওই বইটার পুরা বইটার মিড টার্ম প্লাস ফাইনালের জন্য একটা সাজেশনের কপি, বই না কিন্তু ওটা হচ্ছে তোমার পিডিএফ আর কি, পিডিএফটা আমরা সুন্দর করে দিয়ে রাখছি, ঠিক আছে? তুমি সেই পিডিএফটা দেখতে পারবা। সো বাকি অধ্যায়গুলোর পিডিএফও খুব শীঘ্রই তুমি পেয়ে যাবা। সো মিড টার্মের সিলেবাসে মেইন কিন্তু পয়েন্ট হচ্ছে তোমার রচনামূলক, রাইট? তুমি তো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এটা এক রাতে পড়লেও হবে, কিন্তু মেইন হচ্ছে রচনামূলক যেটা, সেটা তো তোমাকে করতে হবে অন্ততপক্ষে, রাইট? আর ম্যাথের জন্য যদি বলি, ম্যাথের তো সাজেশন লাগেই না, কারণ আমি ম্যাথে যতটুকু পড়াবো টপিক অতটুকুই পড়বা, কারণ আমি তো ম্যাথের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনা সবই করে। আর অন্য টপিকের ক্ষেত্রে যেমন ধরো ফিজিক্সের ক্ষেত্রে তো আর অতি সংক্ষিপ্ত পড়ানো হয় না, বা সংক্ষিপ্ত সবকিছু পড়ানো হয় না। সো ওগুলোর জন্য কিন্তু সাজেশন দেওয়াটা প্রয়োজন, বাট ম্যাথের জন্য তো সাজেশন লাগার কথা না।
তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনার ম্যাথটাকে আমি যেভাবে পড়াইছি সেভাবে নোট করেন, নোট করে সেটা ফাইনালের জন্য রেখে দিবেন। মিড টার্মের জন্য তো রাখবেনই, ফাইনালের জন্য রাখবেন, এর বাইরে কিচ্ছু করবেন না, দেখবেন এ প্লাস মিস হবে না কখনো। ঠিক আছে, আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, যেহেতু নামাজ পড়বো তোমরা অনেকেই, বেশি দেরি না করে আমরা ক্লাসটা এখন স্টার্ট করে দেই। দেখেন, আপনারা হচ্ছে চিল্লান বেশি, আপনাদের মাঝে একটা সমস্যা আছে, প্রথম সেমিস্টার থেকে একটা সমস্যা, চিল্লান বেশি। কেন জানেন? ধরেন যে আমি যখন বলি যে রাত 11টার সময় ক্লাস দেই, তখন হয় কি যে কিছু পাবলিক আছে যে মরে যাচ্ছে, ওরা বিশেষ করে তৃতীয় যে গ্রুপটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে ওরা মরে যাচ্ছে যে ভাই 11টার সময় কেমনে ক্লাস নেব, হ্যাঁ এইটা ওটা মানে ইত্যাদি ইত্যাদি, নেওয়ার মুডটাই নষ্ট। ঠিক আছে, আর তারপরে আরো কিছু পাবলিক আছে যে যখন ক্লাসে ডাকি তখন তারা মেসেঞ্জারে এমন এমন কথা বলে যে তাদের মানে যে কি একটা অবস্থা, তারা পড়াশোনা নিয়ে এতটা সিরিয়াস, ক্লাসে তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না, বা ধরলাম যে টিকি খুঁজে পাওয়া যায় প্রথম 10 মিনিট থেকে 20 মিনিট, তারপরে শেষে গিয়ে যদি বলি যে কে কে আসলে ক্লাসে নাই, ওই ব্যক্তি সমূহ আর নাই। সো এইগুলো ভাই খুবই খারাপ বিষয়। যেদিন ক্লাস নেব যতটুকু নেব অতটুকু পড়ো, অতটুকুর উপরে আমল করো, একটা কথা আছে না ওই যে ইসলামের দিক থেকে, ওই ওরকম। একটা মিনিট, ম্যাথ 3 এখানে আপনাদের যেগুলো অলরেডি মিড টার্ম শেষ করছি ওগুলো এখন আমি ক্লাস নেব। যেমন মনে করো বিশেষ করে কেমিস্ট্রির 5 অধ্যায় পর্যন্ত হয়েছে না, তো কেমিস্ট্রি যদি 5 অধ্যায় পর্যন্ত হয় আর আছে কয়টা অধ্যায়, আর সর্বোচ্চ 6 অধ্যায় পড়াতে হবে, 7 অধ্যায় পড়াতে হবে, এই দুটো পড়ালে মিড টার্ম শেষ। সো কেমিস্ট্রি যতটুকু পড়াইছে অতটুকু ভালো করে পড়ো, যতটুকু পড়াইছে অতটুকুর উপর আগে আমল করো ভালো করে, তারপরে বাকি অংশের কথা চিন্তা করেন। আপনি তো এক অধ্যায় থেকে কোশ্চেন যদি এখন ধরি, কোয়ান্টাম সংখ্যা কি মনে আছে সবার? এই তো ভাই মনে নেই, তো আগে ওইটা পড়েন, তারপর আমার কথা চিন্তা করেন। ঠিক আছে, দেখা যায় যে কালকে আমি সার্ভিং ক্লাস নিছি, তো সার্ভিং ক্লাসে অনেকটা পিছিয়ে ছিল, তো সার্ভিং ক্লাস কালকে দেখা যায় অনেক দূর আগে নিয়ে গেছে তাদেরকে, কিন্তু কালকে সার্ভিং এ ছিল কয়জন? ছিল না কেউ, কিন্তু গ্রুপে ঠিকই তারা মেসেজ দিবে। সো লাইভে থাকেন না, গ্রুপে মেসেজ দেন, এটা খুব খারাপ বিষয়। তো যাই হোক, সমস্যা নেই, আপনি মেসেজ দিবেন, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, এটা অবশ্য স্বাভাবিক। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সর্বদাই লাইভে থেকে কোশ্চেন করার ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা এই যে ইমরান ছেলেটা, ভাই তুমি কিন্তু অতিরিক্ত কথা বলো, তোমাকে আমি ক্যাপ্টেন বানাইছিলাম মনে হয় না থার্ডে। সো তুমি নামাজে যাবা, নামাজ এই সময় কখন ভাই? কোন দেশে থাকো তুমি? সৌদি আরবে থাকো নাকি ভাই তুমি? হ্যাঁ, মিজাজ গরম করো আমার, তুমি নামাজ পড়তে যাবা এখন মানে? সৌদি আরবে থাকো তুমি? কোন জায়গায় আজান দিচ্ছে এখন এই সময়? আমরা কি নামাজ পড়বো না এখানে যারা ক্লাস করতেছি? তোমাকে আমি দেখতেছি ক্লাসটা শেষে। আচ্ছা ক্লাসটা এখন শুরু করি। তোমার নামে অনেক কয়টা অভিযোগ আছে আমার, ইমরান তোমার নামে, এই অভিযোগগুলো আমি কয়েকদিন থেকে দেখতেছি, বাট উপেক্ষা করছি। বাট তুমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তোমার যে বিহেভ, সেই বিহেভ ঠিক না, তো তোমারে অবশ্যই এটার জন্য ফল ভোগ করতে হবে, এটা তোমাকে আমি বলে দিলাম লাইভে। তাহলে আমরা পঞ্চম অধ্যায় কিন্তু আগামী দিনে যেটা সংক্ষিপ্ত করাইছে আর অতি সংক্ষিপ্ত করাইছে ওটা পড়লেই হবে, ওর বাইরে কিচ্ছু পড়বে না। আজকে একটা পঞ্চম অধ্যায় পার্ট 2 তে আমরা রচনামূলক করবো, যেটা 100% পরীক্ষাতে আসবে। ওকে, 100% আপনাকে এটাকে মনোযোগ সহকারে আমল করতে হবে। ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে যেটাকে একদম বাদ দেওয়া যাবে না, তার মধ্যে এই রচনামূলকটা কখনোই বাদ দিবেন না। ওকে, তো রচনামূলকটাতে আসলে কি বলা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে এই রচনামূলকের অ্যান্সার সর্বদাই এক হবে, সেটা তোমার অন্য রচনামূলক হোক বা এই রচনামূলক আমি যেটা করাই বা অন্য কিছু হোক। ঠিক আছে, তো এইটার অ্যান্সার কত হবে? সর্বদাই এক করে হবে। তো চলেন আমরা লেখা শুরু করি রচনামূলকটা। ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য, দেখেন ঢাকনা সহ একটি
কাঠের বহির ভাগের দৈর্ঘ্য। দেখো তো অঙ্কটা পাইছো কিনা সবাই, সবাই বইয়ে খোঁজো। এরকম একটা বাক্সের অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কিন্তু সহজ, বুঝাইলেই বুঝবা, তেমন কিছু না। আশা করি তোমরা এটা সবাই বুঝবা, কারণ এটা নর্মাল ওই তোমরা যে পরিমিতি করছো, পরিসংখ্যান করছো না, ওরকম অঙ্ক। সরি, পাটিগণিত করছো না, পাটিগণিতের অঙ্কগুলো আর কি। তো একটি বাক্সের ঢাকনা সহ কাঠের বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য কমা প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ কমা উচ্চতা যথাক্রমে কি কি দেওয়া আছে আমরা যদি দেখি নেই, তাহলে দেখতে পাচ্ছি 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 12, 10 সেন্টিমিটার এবং হচ্ছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এরপরে কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে যে এবং অন্তর্ভাগের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। এখানে অন্তর্ভাগ বলতে কি বোঝায় বলো দেখি। এবং এই যে অন্তর্ভাগ, দেখো এই কথাটা অন্যভাবে লিখতে পারতো, অন্তর্ভাগের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে হলো 376 কি দেওয়া আছে, সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার, যেটাকে আমরা বলে থাকি আর কি, বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে বলছে যে বাক্সটির কাঠের পুরুত্ব কত, বাক্সটির কাঠের পুরুত্ব কত, বাক্সটির কাঠের পুরুত্ব কত। তাহলে অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে। আমরা বাঙালি কি করি জানো, বাঙালিদের 90% স্টুডেন্টের সমস্যা হচ্ছে ম্যাথে এই জায়গায় যে তারা আগে প্রশ্ন না পড়ে উত্তর দেখে। প্রশ্নে কি বলছে না বলছে ওইটা দেখার সময় তার নাই। সে কি করবে, সে আগে হচ্ছে উত্তরটা দেখবে। ঠিক আছে, তো তোমাদের এই সমস্যাটা কিন্তু ভাই থাকা যাবে না। যারা ম্যাথ ভালো করতে চাও তাদের উচিত যে আগে প্রশ্নটা ভালো করে যাচাই করা বা প্রশ্নটা ভালো করে আগে পড়া। তো দেখেন প্রশ্নটা একটু বুঝাই বলি। একটা ঢাকনা সহ বাক্সের কাঠের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, মানে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা দেখতেছো সেটা হচ্ছে বাইরের। ধরো আমি একটা 3D অঙ্কন করি, এই যে তোমরা এগুলা আশা করি সবাই পাবা অঙ্কন করতে। এই যে একটা বাক্স মনে করো, এই যে একটা বাক্স, এই বাক্সটার যে বাইরের অংশটা দেখতেছি, দেখো ভেতরে তো যে কাঠটা আছে সেই কাঠের অবশ্যই কি থাকবে, একটা এরকম পুরুত্ব থাকবে না। মানে এই কাঠটা তো অবশ্যই কি একটু মোটা তো হবে নাকি, একটু হলেও কি হবে এরকম মোটা টাইপের হবে না। এই কাঠটা এরকম কিন্তু একটু কি হবে, এরকম একটু মোটা হবে। মানে কাঠটা একটু কি হবে, মোটা টাইপের হয় না। আমরা যখন বাক্স তৈরি করি মোটা হয় না। যেমন ধরো আমি যদি এই বইটাকে দিয়েই বাক্স তৈরি করি, তাহলে এই বইটা কিরকম হবে, দেখো তো একটু মোটা টাইপের না। এই দেখো এটা মোটা না, তাহলে এই মোটা অংশের মান কত এটা বের করতে বলছে। তা এই বাক্সটা যখন আমি তৈরি করতেছি দেখো, তখন এই বইয়ের বাইরের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কত, 12। আবার এই দিকে দেওয়া আছে প্রস্থ মনে করো কত, 10, এবং যে উচ্চতা হাইট সেটা দেওয়া আছে হলো কত, 8 সেন্টিমিটার। তাহলে বলছে যে অন্তর্ভাগের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দিছে আবার কত, এত। বাক্সটির কাঠের পুরুত্ব কত, মানে এইখানে দুটা জিনিস হচ্ছে উল্লেখ করছে। একটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য প্রস্থ, আর একটা হচ্ছে ভেতরের ক্ষেত্রফল। শুধু আমাকে কিন্তু বাইরের ক্ষেত্রফল আর যদি ভেতরের ক্ষেত্রফল বলতো ডিরেক্ট, তাহলে কিন্তু আমরা যদি মানে বিয়োগ করে দিতাম, তাহলে কিন্তু আমরা ভেতরের যে অংশটা আছে এই অংশটা, এই যে এই অংশটা, সেই অংশটার পুরুত্ব পাইতাম। কিভাবে দেখো, এই বাক্সটা পুরাটাই কিন্তু সম্পূর্ণ বাক্সটা, এটার মান 12, এটার মান 8, 10 এবং হচ্ছে 8। তাহলে এই তিনটাকে যদি মনে করো আমি গুণ করি, মনে করো যে আমি একটা কি পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি। মনে করো সাপোজ ধরে নাও ক্ষেত্রফল বের করার যদি আলাদা সূত্র আছে, বাট মনে করো যে ক্ষেত্রফল পেলাম। এখন এই ক্ষেত্রফল আর ভেতরের ক্ষেত্রফল একই কি, একই না। কিন্তু বাইরের ক্ষেত্রফলটা একটু তুলনামূলক কিন্তু বড় হবে, কারণ বাইরের দৈর্ঘ্যটা একটু বেশি। আর ভেতরের যে দৈর্ঘ্য, ভেতরের দৈর্ঘ্য কিন্তু দেখো এই যে একটু ছোট, এই যে একটু কি ছোট, দেখো একটু ছোট হয়ে এসেছে। তাহলে এই যে ভেতরের যে ক্ষেত্রফলটা সেইটা কিন্তু আবার দিয়ে রাখছে কত, এত বর্গ সেন্টিমিটার। কিন্তু ভেতরের বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতা এগুলো কিন্তু দেওয়া নাই। কিন্তু আমরা যদি সামহাউ ভেতরের বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ আমরা যদি বের করতে পারি, তাহলে দেখো তো আমরা কিন্তু যদি ধরে নাও সাপোজ যে ভেতরের, মনে করো ভেতরের এই কাঠের
দৈর্ঘ্য হচ্ছে 10, আর বাইরের এই কাঠের দৈর্ঘ্য কত 12। তাই তুমি বলো তো যে কাঠের তাহলে পুরুত্ব কত হবে? মনে হয় বোঝাতে পারিনি নাকি? একটা সহজ বিষয় বোঝেন, দেখেন এই কাঠটার এই যে বাইরের যে অংশটা দেখতেছো, এই বাইরের অংশটা সেটার বাইরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 12, আর ভেতরে যে অংশটা আছে সেই ভেতরের অংশটা হচ্ছে 10। মানে হচ্ছে এই যে জায়গাটার ডিসটেন্স দেখতেছো, এই যে মোটা অংশটার, এই মোটা অংশের ডিসটেন্স হচ্ছে 2, যার কারণে ওই 2 কমে গেছে, যার কারণে এখানে হয়ে গেছে কত, এইখানে হয়ে গেছে 10, আর এইখানে কিন্তু হয়ে গেছে কত 12। তাহলে পুরুত্ব কত 2। তাহলে আমরা যদি সামহাউ কখনো এই ভেতরের অংশটা দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা যে কোনো একটা মান জানতে পারি, তাহলে আমরা হচ্ছে অঙ্কটার অ্যান্সারটা ইজিলি বের করতে পারবো। তাহলে এখন আমাদের প্রশ্নটা ক্লিয়ার যদি হয়, তাহলে এখন আমরা উত্তর করব। আগে উত্তর দেখার কি দরকার, তোমরা আগে একটা খসড়া ভাবে উত্তর মাথার মধ্যে ক্রিয়েট করবা, তারপরে সেটার মেইন উত্তরের দিকে ধাবিত হবা। কি করবা, খসড়া ভাবে উত্তর তৈরি করবা, দেন মেইন উত্তরে যাবা। আগেই কখনো উত্তর দেখার সিদ্ধান্ত নিও না, নাহলে কিন্তু এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক আছে, এটা মনে রাখিও। আচ্ছা, তাহলে আমি এখন এইটা একটু মিশাই দিই। হ্যাঁ ভাইয়া, হব পাবলিকেশন বই ফলো করলে একটু ভালো হতো। ভাই, হব পাবলিকেশন ফলো করেন আর টেকনিক্যাল পাবলিকেশন ফলো করেন, অঙ্ক তো একই নাকি? এইটা অঙ্ক হকেও আছে, এই সেম অঙ্ক হচ্ছে আমার এই টেকনিক্যাল বইও আছে। এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। আর আপনি যদি বলেন যে আমি ভাই অঙ্ক খুঁজে পাচ্ছি না, মানে বোর্ডের অঙ্ক আপনি খুঁজে পাচ্ছেন না, যে কোশ্চেনটা আমি বলেছি 100% আসবে, তাহলে আর কি বলি বলেন? আর কিছু বলার আছে আমার এখানে? যে কোশ্চেনটা বোর্ডে ফাইনালে আসবে অ্যাটলিস্ট, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেন যদি আপনি হকে খুঁজে না পান, তাহলে আমার কি করার আছে এখানে? আর আমি তো আপনাদের উল্লেখ করে দিয়েছি যে আমি টেকনিক্যাল পড়াই, ম্যাথ বই, তো আপনারা ম্যাথ টেকনিক্যাল কিনবেন। এখন যদি বলেন যে কলেজে আমাদের টেকনিক্যাল চলে না, হক চলে, তো কলেজে হক পড়বেন। এখন আমার তো কিছু করার নেই এখানে, বই নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। যেমন যারা এইচএসসি তে পড়ে, তারা কেউ দেখা যায় যে তপন স্যারের বই ফলো করে, কেউ বা দেখা যায় ইসাক স্যারের বই ফলো করে। এখন এখানে বই এক একজন এক একটা ফলো করতেই পারে, বাট তুমি মাথার মধ্যে বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার ভাবে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে মেবি ভালো হবে তোমার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করতে পারি, আমরা ওই যে বাক্সটাকে ধরে নিচ্ছি যে পুরুত্ব, আমাদের যে বাক্সের এই যে পুরুত্ব অংশটা, সেই পুরুত্ব অংশটাকে আমরা ধরে নেই যে ধরি বাক্সের পুরুত্ব, বাক্সের আমাদের যে পুরুত্ব, সেই পুরুত্ব হবে x। এখন এইখানে মিটার আছে না সেন্টিমিটার আছে? সেন্টিমিটার আছে। তাহলে তুমি যদি এখানে মিটার দাও তাহলে কি হবে? হবে না। তোমাকে এখানে অবশ্যই সেন্টিমিটার ব্যবহার করতে হবে। অঙ্কে যে একক থাকবে সেই এককে তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি ধরে নেই বাক্সের কত পুরুত্ব x ধরে নিই, তাহলে এখন তুমি বলো তো যে অতএব বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত হবে? একটু আগে কিন্তু এই কনসেপ্টটা বুঝাই দিছি আমি। ধরো বাক্সের এই যে বাক্সটা দেখতেছো, এই বাক্সটার এই যে বাইরের যে অংশটা, হ্যাঁ এই যে বাইরের যে অংশটা আছে, এটা ভেতর, আবার কষ্ট করে অঙ্কন করা লাগছে, মিশিয়ে দেওয়াটা ভুলে গেল। এই যে মনে করো এটা হচ্ছে ভেতর অংশটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি অংশ? ভেতরের অংশ। আর এই চিত্রটা এলোমেলো হয়ে গেল, যাই হোক মনে করবা শুধু যে এইটা হচ্ছে আমার কি অংশ? এই যে ভেতরে বাক্স অংশটা, আর এইটা হচ্ছে বাইরের অংশটা। তাহলে এই বাইরের অংশটার মান কত? 12। এই যে দৈর্ঘ্য কত? 12 দেওয়া আছে না বাইরের অংশ। এখন আমি কি বলছি যে অতএব বাক্সের ভেতরের দৈর্ঘ্য, মানে এই অংশটার দৈর্ঘ্য কত হবে? আমরা বাক্সের পুরুত্ব কত ধরছি? x। তাহলে অনেকেই ভাবতেছে যে ভাইয়া 12 থেকে তাহলে x বাদ দেন, তাহলে তো আমরা এই অংশটা পাচ্ছি। কিন্তু বোকা, এই বাক্সের যে এই যে পুরুত্বটা দেখতেছো, এই যে পুরুত্বটা, এই যে এখানেও একটা পুরুত্ব আছে না? পুরুত্ব কয় দিকে? পুরুত্ব হলো 2 দিকে। এই তোমার সম্পূর্ণটা মিলে হচ্ছে তোমার 12, কিন্তু আমার এই অংশটা x, আবার এই অংশটা x, তারপরেই না আমি হচ্ছে এই অংশটা দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এই দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমি 12 সাথে কি শুধু x বিয়োগ দেব নাকি টুয়াইস x বিয়োগ দেব? অবশ্যই টুয়াইস x বিয়োগ দেব। আমি কিন্তু আগে এই ছোটবেলায় এই জিনিসটা বুঝতাম না। আরে বাবা, আমি তো পুরুত্ব ভাইয়া বাদ দিলেই তো আমি হচ্ছে ভেতরের দৈর্ঘ্যটা পাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্যটা আমরা বের করতে চাচ্ছি, এই দৈর্ঘ্য বরাবর দেখো তো, আমরা যদি পুরুত্বের কথা বলি, সেই পুরুত্বটা দৈর্ঘ্য প্রস্থ বরাবর দেখো 2 সাইডে থাকে। কিন্তু প্রস্থ বরাবর দেখো যে 2 সাইডে পুরুত্ব আছে, আবার দৈর্ঘ্য বরাবরও কিন্তু 2 সাইডে পুরুত্ব আছে। 2 সাইডে পুরুত্ব থাকার কারণে কিন্তু আমরা 2টা x বিয়োগ দিই। এখন তুমি যদি 2টা x বিয়োগ দাও, সেই 2টা x কে লেখা যায় কি? টুয়াইস x। 2টা x কি লেখা যায়? টুয়াইস x লেখা যায়। তাহলে এত কি হবে? সেন্টিমিটার হবে।
এবার দেখো বাক্সের ভিতরের প্রস্থ। এখন কিন্তু তোমরা এখানে আবার ফাজলামো করিও না যে ভাই আপনি বাক্সের এখানে ডট ডট দিচ্ছেন আমরাও ডট ডট দেবো, এগুলো করা যাবে না, ঠিক আছে? আমি এখানে এমনিতেই আমার সময় কম, সেই জন্য আমি এভাবে দিলাম, বাট তোমরা হচ্ছে লিখবা কিন্তু, বুঝছো? ওকে, তাহলে উচ্চতা কত হবে রে বলো দেখি। দেখো তো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো তো? কোন এমন পাপি আছো যে বোঝে নেই? পাপি সবগুলোতে আমরা কি দুই দিক বরাবর আমরা পুরুত্ব পাবো, যার কারণে আমরা যদি ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে চাই তাহলে আমাদের কি দুই দিক বরাবর পুরুত্বটা বাদ দিতে হবে, যার কারণে আমরা এখানে টোয়াইস এক্সট্রা বাদ দিয়েছি। কোন পাপি আছো যে বোঝো নাই? আমাদের একটা স্যার ছিল, যেই স্যারটা আমাদেরকে এইটা ডায়লগ বলতো, যে ইংলিশ পড়াইতো স্যার, স্যারের নামটা স্মরণ করতেছেন এখন, তো স্যার বলতো যে কোনো পাপি আছো যে বোঝো নাই, এরকম বলতো, বুঝছো সবাই? বুঝছো বুঝছো? ওকে, যারা যারা বুঝছো সবাই কমেন্ট করো, হ্যাঁ? ওকে, সবাই কমেন্ট করো, সবাই বুঝছো? যারা কমেন্ট করতেছো না তাদেরকে আমি আসলে এখানে কি বলবো বলো? তাদেরকে মাঝে মধ্যে বলি যে মৃত মৃত মানুষ, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ মৃত না হলে তো আসলে সে কমেন্ট তো করবে অন্তত পক্ষে, বুঝলে ভালো। এরপরে আসো, নিচে কি দেখা যাবে নাকি জুমটা কমাই নেব রে? অঙ্কটাই বিশাল বড়, তাই না? আচ্ছা, আমরা অঙ্কের মেইন বেসিকটা লিখে ফেলছি, শুধু তোমরা এতটুকু মনে রাখবে, আমি উপরেরটা মিশাই দিই, হ্যাঁ? শুধু তোমরা এতটুকু মনে রাখবে যে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রফল হচ্ছে 376 বর্গ সেন্টিমিটার, মনে থাকবে? অভ্যন্তরীণ ক্ষেত্রফল হচ্ছে 376 বর্গ সেন্টিমিটার, আমি এটা মিশাই দিলাম 376। ওকে, ওকে, দেখো তাহলে এখন আমরা হচ্ছে এবার লিখবো যে তাহলে আমরা বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছি, তাহলে এখন আমরা যদি লিখি যে অতএব ভেতরের ক্ষেত্রফল ইকুয়াল, আচ্ছা এই যে বাক্সটা দেখতেছো না, এই বাক্সটা কি রকম? আয়তাকৃতির না, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি ভিন্ন ভিন্ন না? তো আমরা বলছিলাম যদি আয়তাকার বাক্স হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয় করা, সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এটা কিন্তু আমি তোমাদের পার্ট 1 ক্লাসে সুন্দরভাবে দেখাই দিয়েছি এবং পরবর্তীতে একটা প্রমাণও দেখাই দিয়েছিলাম তোমাদেরকে, আশা করি তোমাদের এটা মনে আছে। সো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আমরা চাইলে অঙ্কটা এখানেই শেষ করব একবারেই, আমরা বাড়াবাড়ি করব না। আমরা এই যে ভেতরের যে ক্ষেত্রফল সেটা আমরা জানি না কত, 376 না, 376 আমরা বেশি আর বাড়ালাম না। তোমরা চাইলে এইটা আগে বের করে তারপর আবার শর্ত মধ্যে ধরতে পারো, বা তুমি ডিরেক্টলি এই ক্ষেত্রফলের জায়গায় 376টা বসাই দিতে পারো না, কারণ তুমি ভেতরের ক্ষেত্রফলের মান জানো। এখন আসো, তাহলে ভাই এখানে এ কোনটা, বি কোনটা, সি কোনটা? তুমি এই যে মানগুলো ধরছো না, তুমি এখানে একটা কাজ করো, তোমরা এখানে একটু ছোট্ট করে এইটাকে এ, এইটাকে বি আর এইটাকে তুমি সি ধরে নাও। তাহলে এর মান কত? এর মান হচ্ছে তোমার 12 মাইনাস টুয়াইস এক্স। বি এর মান কত? 10 মাইনাস টুয়াইস এক্স। বিসির মান কত? আর এইটার মান কত? ওকে, এবার সি এর মান কত? 8 মাইনাস টুয়াইস এক্স। আর এটার মান কত? 12 মাইনাস টুয়াইস এক্স। ওকে, এখন হচ্ছে এখানে গুণের কাজ, যারা গুণ ভালো পারো তারা এগুলো পারবা। এখন শুধু আমাদের গুণের কাজ, তাহলে আমরা এখন গুণ করে দেই। এখানে যা আছে তাই থাক, 376। গুণ কিরকম? তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এই দুইটা এখানে ঝামেলা পাকাচ্ছে, সো দুইটাকে একেবারে এই 376 এর সাথে ভাগ করে দাও। তাহলে 376 ভাগ হচ্ছে 2, 376 ভাগ 2 188। এই দুইটা গুণ আকার আছে, আমরা এই দুইটাকে একেবারে ভাগ করে দিলাম।
এবার আসো গুণ করো, তাহলে 12 সাথে 10 গুণ করলে কত হয় 120। ঠিক আছে তো নাকি? সবকিছু ঠিক আছে? এ বি, তারপরে বি সি সি এ, 12 সাথে 10 গুণ করলে 120, 12 সাথে টুয়াইস এক্স গুণ করলে মাইনাস কত হবে, মাইনাস 24 এক্স হবে। দুইটা কাজ শেষ, তাই নাকি? এবার এই টুয়াইস এক্স এর সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস 20 এক্স, আবার এই টুয়াইস এক্স এর সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। এখানে একটা মজার বিষয় বলে দেই, তুমি যখন দুইটা সংখ্যাকে গুণ করবে, মনে করো যে a প্লাস বি আবারও a প্লাস বি, তখন তুমি এখান থেকে 4টা সংখ্যা পাবা, মানে 4টা শব্দ পাবা বা ওয়ার্ড পাবা। শুধু এতটুকু মনে রাখলেই তুমি বুঝবে যে তোমার গুণটা হচ্ছে কিনা। আমি যেমন এইটা দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করে মান পাইছি কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে কি আমার গুণ ঠিক আছে। অনেকেই বের করে কি যে গুণ করছে এইটা, গুণ করে মান পাইছে 3টা বা 5টা, তো তার এটা অবশ্যই ভুল হয়েছে। সো এগুলো একটু বেসিক জিনিস মনে রাখবা। তারপরে কি আছে প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, এই 10 এর সাথে এই 8 গুণ করো, তাহলে কত হয় 80, মাইনাসে মাইনাসে মাইনাস কত হবে 20x, আবার এটার সাথে এটা গুণ করো, মাইনাস কত হবে 8 দুগুণ 16x, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার, প্লাস 8 এর সাথে 12 গুণ করলে কত হয় 8 দুগুণ 16, হাতে কত 1, 8 কে 8 আগে 9, তাহলে 8 এর সাথে 12 গুণ করলে 96, 8 এর সাথে মাইনাস কত 2 গুণ করলে 8 দুগুণ 16x, মাইনাস এইটার সাথে গুণ করলে 12 দুগুণ 24, মাইনাস 2x এর সাথে 12 গুণ করলাম, আবার মাইনাস 2x এর সাথে এটা গুণ করলে প্লাস 4x স্কয়ার। দেখেন তো এগুলা কে বোঝেন নাই? এগুলো ছোট বাচ্চাকে বুঝাইলেও সেও মনে হয় যে এগুলো বুঝবে, না বোঝার মতো এখানে কিছু আছে বলো তো? মনে তো হয় না। তাহলে এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে এখানে যে সংখ্যাগুলো আছে ফার্স্ট অফ অল সেই সংখ্যাগুলোকে আমরা সবাইকে যোগ করে দিই। তাহলে সংখ্যা কত আছে 120, তারপরে 80, আর এইদিকে আছে 96, তাহলে 120 80 96, 296 কত হয় 296, মাইনাস এখানে যতগুলো x আছে সবগুলো x কে আমরা একত্রে করব, তাহলে এখানে কত আছে -24, দেখো -24, তারপরে হচ্ছে মাইনাস কত 20, তারপরে আর কত আছে মাইনাস আবার 20, -16, তারপরে কত মাইনাস আবার 16, এবং মাইনাস কত 24। তাহলে আমাদের আসতেছে 120x। তোমরা একটু দেখবা যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা সব x যতগুলো x ছিল এখানে, এই যে x, সেই x গুলোকে আমরা যদি মাইনাস করি, কারণ সবগুলো আগে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি -120x। এবার আসো 4x স্কয়ার, তাহলে একটা আছে, দুইটা আছে, কয়টা আছে, তিনটা আছে, তাই না? তো তিনটাকে যদি যোগ করে তাহলে কত হচ্ছে 12x স্কয়ার। তাহলে এখন আসো নিচে দেখা যাচ্ছে, আমরা তাহলে নিচে লিখবো না উপরে লিখে দেবো? আমরা আরেকটু উপরে লিখি, এই অংশটা আমি বাদ দিই। দেখো আমরা হচ্ছে এরপরে যেটা করতে পারি, আমরা এই যে 296 আছে সেটাকে আমরা এই সাইডে এনে মাইনাস করে দিতে পারি, এই সাইডে এনে মাইনাস করতে পারি, তাহলে আমাদের এখানে আমরা একটা মান পাবো। তাহলে 188 মাইনাস কত 296 ইজ ইকুয়াল, আমরা এখানে কি পাচ্ছি, আমরা একেবারেই কাজটা করে ফেলি। হ্যাঁ, আমরা লাইন আর বেশি না বাড়াই, আশা করি তোমরা এটা বুঝবা। আমরা একেবারে কিভাবে কাজটা করতে পারি, আমরা সবগুলো মানগুলোকে এখানে আনতে পারি, বা আমরা হচ্ছে এই মানটাকে এইদিকে নিয়ে যাই। দেখো আমরা যেহেতু এখানে প্লাস আছে, তো প্লাসটাকে রাখি, প্লাস 12 স্কয়ার, আর এখানে কত -120x, আর এইটাকে আমরা এই সাইডে আনি, তাহলে এখানে প্লাস কত 200 ইকুয়াল কত 0। তাহলে এখন আমরা যদি এখানে বাদ দেই, তাহলে আমরা বাদ দিলে কত পাচ্ছি 296 মাইনাস 188 108, তাহলে 12x স্কয়ার 120x প্লাস কত 108 ইজ ইকুয়াল 0। তাহলে দেখো তো তুমি এখান থেকে এখন x এর মান বের করতে পারবা না যদি মিডল টার্ম করো, ইজিলি কিন্তু x এর মান বের করতে পারবে। এখন তোমাদের আমি আজকে মিডল টার্মটা করাবো একটু ইউনিক ভাবে, মানে ক্যালকুলেটর টোটালি, কারণ তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার হচ্ছ, ক্যালকুলেটর অনেক বড় বড় ইকুয়েশন তোমাকে সলভ করতে হবে। সো আমি একটা ছোট্ট, এটা একটা ছোট্ট ইকুয়েশন, বাট এই ইকুয়েশনটা আমি যেভাবে সলভ করব, দুনিয়ার যত ইকুয়েশন আছে তুমি সব ওইভাবে সলভ করবা, যত ইকুয়েশন, বুঝছো? সেটা তোমার x কিউবও হতে পারে,
সেটা তোমার এক্স স্কোয়ার হতে পারে কিংবা শুধু সিঙ্গেল একটা এক্স হতে পারে, মানে এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ওইভাবে সমাধান করব। ঠিক আছে, তো সবাই এতটুকু বুঝছো তো নাকি? সবাই একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। এতটুকু সবাই বুঝছো ক্লিয়ার ভাবে? এতটুকু সবাই বুঝছো ক্লিয়ার ভাবে? আমরা এখন হচ্ছে ডিরেক্টলি আপনাদেরকে ক্যালকুলেটরে দেখাই দেবো। আমি দুইটা ক্যালকুলেটরে দেখাই দেবো, একটা হচ্ছে আমার বড় ক্যালকুলেটর, একটা হচ্ছে তোমাদের যে তোমার ছোট ক্যালকুলেটর গুলো ব্যবহার করো সেই ক্যালকুলেটর গুলো। ঠিক আছে, তোমার ট্রাই করবা যে বড় ক্যালকুলেটর ব্যবহার করা। ছোট ক্যালকুলেটর গুলো এগুলো আসলে এগুলো দিয়ে দেখবা যে ওই ম্যাথ গুলো ঠিক আছে করা যেতে পারে হয়তোবা, বা দেখা যায় যে ওই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওইটাও হ্যাং হয়ে যাবে এই ক্যালকুলেটর, মানে এই ক্যালকুলেটর নিবেই না। তো চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো আমরা লিখবো, প্রথমে ওই সম্পূর্ণ ম্যাথটাকে আমরা এখানে তুলবো। কি আছে, 12x² মাইনাস 120x প্লাস হচ্ছে 296, মানে প্লাস হচ্ছে 108। তাহলে আমরা ফার্স্ট অফ অল লিখবো কত, 12। এই যে দেখো ক্যালকুলেটর আমরা 12 চাপ দিলাম। এবার আমরা x তুলবো, x তোলার জন্য আলফা এটা তুললাম, তারপরে x² মাইনাস 120, এই যে মাইনাস 120 লিখলাম, আলফা এবং এই ধরো এই যে x। ঠিক আছে, ক্যালকুলেটর উল্টো। তাহলে এবার কত আছে, প্লাস 108। ইকুয়াল তোলার জন্য দেখো ওখানে কি আছে, ইকুয়াল আছে না, ওই যে একটু আমার আঙ্গুলের দিকে তাকালে ওখানে দেখা যাবে না, 108 আছে, 108 ইকুয়াল 0। তাহলে ইকুয়াল তোলার জন্য এই যে আলফা আছে না, এই যে আলফা আছে, এই আলফার উপর চাপ দাও এবং হচ্ছে এই ক্যাল লেখো, তাহলে এই যে ইকুয়াল চলে আসলো। এবার 0। দেখো তো আমার বোর্ডে যে অঙ্কটা লেখা আছে আমি সেম টু সেম অঙ্ক কি এই ক্যালকুলেটরও তুলছি না। এইবার এই অঙ্কগুলো যত অঙ্ক আছে সবগুলো তোমাকে এইভাবে তুলতে হবে ফার্স্ট অফ অল ক্যালকুলেটরে তোলার পরে এই যে শিফট, এবার ক্যাল চাপ দিবা, আবার শিফট ক্যাল, কত অ্যান্সার, এই যে অ্যান্সার 1। তাহলে আমরা মিডিল টার্ম আর কষ্ট করে করব না, মিডিল টার্ম না করলে আমাদের চলবে। আমরা এখন ডিরেক্টলি অ্যান্সার বসাই দেব যে x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 1। এখন তোমাদের কাছে যদি কারো বড় ক্যালকুলেটর থাকে সেম টু সেম কাজ করবা, একই কাজ করবা। বাট বড় ক্যালকুলেটরে এই যে শিফট ক্যাল চাপ দিছি দুইবার না, ওই বড় ক্যালকুলেটরে একবার চাপ দিলে অ্যান্সারটা চলে আসবে। দেখো তাহলে আমরা লিখব যে অতএব x ইকুয়াল হচ্ছে 1 কি সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটাকে অ্যান্সার এভাবে সুন্দর করে লিখে দিতে পারি, এটাই অ্যান্সার। সো ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও, সবাই ক্লিয়ারলি বুঝছো? বড় ক্যালকুলেটরও কি দেখাই দিতে হবে, মনে হয় না দেখাই দিতে হবে। বড় ক্যালকুলেটর সেম কাজ, সেম টু সেম কাজ। বড় ক্যালকুলেটর আরো করাটা ইজি, ছোট ক্যালকুলেটর গুলো মাঝে মাঝে ঝামেলা করে, কিন্তু বড় ক্যালকুলেটর করাটা আরো ইজি। তো সবাই বুঝতে পারলে বলো দেখি বুঝছো কিনা। আই হোপ সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারলে সবাই ডান লেখো। সবাই বুঝতে পারলে সবাই একটু ডান লেখো। এবার আমরা হচ্ছে প্রিজম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রিজম দেখতে ঠিক এই রকম হয়ে থাকে, মানে একটু ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। প্রিজম আশা করি সবাই মোটামুটি দেখছো, না দেখলে গুগলে সার্চ করে দেখে নাও, বক্র তলের ক্ষেত্রফল। তো আমরা হচ্ছে এই অধ্যায়টা শুরু করার আগে ফার্স্ট অফ অল কিছু সূত্র দেখে নেব, যে সূত্রগুলো আমাদের আসলে লাগবে। তাহলে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পিএইচ। পিতে সাধারণত পরিসীমা বোঝানো হয় আর কি, পিএইচ। পিতে কি পরিসীমা, আর এইচটা তো হচ্ছে উচ্চতা। পরিসীমা কি, পরিসীমা হচ্ছে এই যেটা,
এই ভূমির যে ত্রিভুজটা থাকবে সেই ত্রিভুজের পরিসীমা। একটু পরে আমি অঙ্ক করাবো, সেই অঙ্ক দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপরে লাগবে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। যদি তুমি সমগ্র তলের ক্ষেত্রফল চাও, এই যে বক্রতল আছে না, এই বক্রতল মানে কি তুমি আরেকটা নাম বলতে পারো, সেটা হলো ভূমিতলের ক্ষেত্রফল। আর যদি বলে সমগ্র তল, তার মানে কি সম্পূর্ণ অংশে, তাহলে 2 নাম্বার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলে যখন ক্ষেত্রফল বলবে সূত্র একই, পি এইচ, শুধু এখানে একটা টোয়াইস এ, এই টোয়াইস এটা ইনক্লুড হবে, এটা শুধু মনে রাখবা। আর প্রিজমের আয়তন হচ্ছে একই, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন যদি কখনো বের করতে বলে, নিচে দেখা যাচ্ছে, যদি আয়তন বের করতে বলে আয়তন, তখন ভি ইজ ইকুয়াল হচ্ছে তোমার ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আশা করি তোমরা এই 3টে সূত্র বুঝতে পারছো। বোঝার মতো কিছু নাই, মুখস্থ করবা, ঠিক আছে? বোঝার কিছু নাই, মুখস্থ ডাইরেক্ট। এবার আসো মেইন অঙ্কে যাই আমরা। অতি সংক্ষিপ্ত শুরু করলাম। অতি সংক্ষিপ্ত। ক্যালকুলেটর দিয়ে নিয়মটা আবার দেখাবেন, ক্যালকুলেটর দিয়ে নিয়মটা আবার রেকর্ড যখন থাকবে আবার দেখে নিবা, ইজি নিয়ম, ঠিক আছে? রেকর্ডটা দেখে নিবা আবার, ঠিক আছে? এবং ভবিষ্যতে, যেমন কালকেই মনে হয়, কালকে তোমাদের দেখাইছি না, কাকে দেখাইলাম? তোমাদের মানে বড় ভাইদেরকে দেখাইলাম এই বিষয়গুলো। তোমরা যারা সিভিলে পড়ো, বিশেষ করে আমার যখন ক্লাস পাবে ইনশাআল্লাহ আমি তোমাদের ক্যালকুলেটর দেখাবো, এবং যখন ডুয়েট অ্যাডমিশনে আমার ক্লাসে থাকবা দেখাবো আমি, সমস্যা নেই। ভবিষ্যতে দেখা হবে এই ক্লাসগুলো নিয়ে অনেক। তো 1 নম্বরে আসো, তোমরা একটু রেকর্ড দেখে নিও, হ্যাঁ? যেহেতু সময় নেই আমি তাড়াতাড়ি যাই, যেহেতু অধ্যায়টা এটা শেষ করতে হবে আমাদের।